আর দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ঠিক উপরেই হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো ব্যাপারটা এরকম ছিল যে ক্লাস করতে করতে হয়তো সাইবেরিয়ান টাইগারের ডাক শুনতে পাচ্ছি শিলিগুড়িতে বা শিলিগুড়ির আশেপাশে যে সমস্ত জোনগুলো রয়েছে বার্ড ফটোগ্রাফির জন্য বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য বা ওয়াইল্ড লাইফের থাকার জন্য, এই জোনগুলো তো ফটোগ্রাফির জন্য যাওয়া যেতে পারে, এটা তো মানুষের চিনলই আপনার কাছ থেকে। ইয়েলো ব্রেস্টেড বান্টিং এর মতন একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড পাখি গোটা বিশ্বে, যেখানে বিজ্ঞানীরা বলছেন যে 2000টার বেশি মানে ম্যাচিওর মেল নেই, সেখানটায় 25 থেকে 30টা পাখি এখানে ফুলবাড়িতে আসে। যারা বার্ড ফটোগ্রাফি শুরু করেছিল দেবপ্রতিম সাহার ছবি দেখে, এথিক্যাল ফটোগ্রাফি, বার্ড ফটোগ্রাফি। আমার সাবজেক্টকে ভালোবাসতে হবে, সাবজেক্টকে ডিস্টার্ব করে তার ক্ষতি করে ফটোগ্রাফি করা না। টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টেডভাইজার টক্সের আজকের এপিসোডে আমরা কথা বলবো নর্থ বেঙ্গলের ওয়াইল্ড লাইফ নিয়ে, স্পেশালি নর্থ বেঙ্গলের পাখিদের নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি নর্থ বেঙ্গলের পাখিদের যে ফটোগ্রাফি হয় অর্থাৎ বার্ড ফটোগ্রাফি, সেটাকে নিজে এক প্রকার হাতে ধরে তুলে নিয়ে এসেছেন। আজকে তার হাত ধরে নর্থ বেঙ্গলে দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে ছবি তুলতে আসছে এবং তার হাত ধরেই বলতে পারেন এক প্রকার নর্থ বেঙ্গলের যে বার্ড ফটোগ্রাফি ট্যুরিজম সেটা ডেভেলপ হয়েছে। আজকে এই মুহূর্তে তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন এবং তিনি শুধুমাত্র যে বার্ড ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন তা কিন্তু নয়, বার্ড ফটোগ্রাফির পাশাপাশি তিনি কিন্তু ওয়াইল্ড লাইফের যে কনজারভেশন সেটার উপরেও ক্রমাগত কাজ করে চলেছেন। তো আর কথা না বাড়িয়ে আসুন ওয়েলকাম করি আজকে আমাদের গেস্ট মিস্টার দেবপ্রতিম সাহা, দেবপ্রতিম দাকে। দেবপ্রতিম দা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠান টেডভাইজার টক্সে। প্রথমেই একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয় 2018 বা 19 সালে, আপনার নিশ্চয়ই মনে নেই সেটা। সেটা আমি নিজেও যেহেতু খুব সামান্য বার্ড ফটোগ্রাফি করি বা শখ রাখি, আপনার মতো অতটা শিখে না করলেও কিছুটা শখ রাখি। তো সে সময় আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দেখতাম এবং কোথাও গিয়ে একটা ফ্যাসিনেশন ছিল যে একদিন দেবপ্রতিম দার মতো ছবি তুলবো। তো হঠাৎ একদিন আপনার সঙ্গে দেখা হয়ে যেত, সেই ছবিটা আমার কাছে আছে, আপনাকে আমি আজকের পডকাস্টের পরে দেখাবো। তো সেই জায়গা থেকে আজকে আপনার সাথে বসে এই পডকাস্টটা, তো এটা এক প্রকার আমার কাছে একটা ড্রিম পডকাস্ট বলতে পারেন। তো শুরুতেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে পাখির প্রতি বা ওয়াইল্ড লাইফের প্রতি যে ভালোবাসা বা তাদের ফটোগ্রাফির প্রতি যে ভালোবাসা, এটার শুরুয়াতটা কোথা থেকে হলো? এটা শুধু, এটা তাহলে আমার এমএসসির দিনগুলোর কথা বলতে হয়। আমি জুলজিতে এমএসসি, পরবর্তীতে বিএড করি। যাই হোক, তো আমার দার্জিলিংয়ে তখন লেখাপড়া, আমার অনার্স জুলজি, অনার্স এমএসসি সব দার্জিলিং। প্রথমে সেন্ট জোসেফস কলেজ, তারপর দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। আর দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ঠিক উপরেই হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো ব্যাপারটা এরকম ছিল যে ক্লাস করতে করতে হয়তো সাইবেরিয়ান টাইগারের ডাক শুনতে পাচ্ছি, আচ্ছা, বা টিবেটান উলফের হলিং আসতো আমাদের কানে। তো আমাকে বিষয়টা খুব মানে কি বলবো, ইন্সপায়ার করতো এবং আমি প্রায়ই চলে যেতাম জুতে। এবং জুতেই আমাকে ওইভাবে ঘুরতে দেখে তৎকালীন ডাইরেক্টর ছিলেন আইএফএস অফিসার এনসি বহুগুণা স্যার। উনি আমাকে বলেন যে তুমি কাজ করবে জুতে, কিন্তু এখন ভলান্টারি। আমার ডেফিনেটলি স্যার, এটা আমার সৌভাগ্য হবে, কারণ ছোটবেলা থেকেই আমার ওয়াইল্ড লাইফ ভীষণ ভালো লাগে। আর আমি তখন অলরেডি মানে জুলজিতে এমএসসি করছি, আমি জুলজির ছাত্র। এবার বিহেভিয়ারাল বায়োলজি সেটা নিয়ে কাজ করার সুযোগ আমি তখনই পেয়ে গেছি। আচ্ছা, তো সেই তখন থেকেই শুরু। শুরুটা ছিল রেড পান্ডার এনক্লোজার। পরবর্তীতে এমএসসি কমপ্লিট করার পরই আমি ওই রেড পান্ডা প্রজেক্টে ঢুকে যাই। তখন রেড পান্ডাদের ক্যাপটিভ ব্রিডিং দার্জিলিং জুতে অলরেডি চলছে, কিন্তু ব্রিড করার পর যেগুলো বাচ্চা, তাদেরকে তো আবার রিহ্যাবিলেট করতে হবে, ওয়াইল্ড রিহ্যাবিলেট করতে হবে। তো সেটার জন্য একটা প্রজেক্ট রেড পান্ডা চলছিল। তো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে মানে তাদেরকে মানে পাঠানো হবে। তো আমি সেই প্রজেক্টে বেশ কিছুদিন কাজ করেছিলাম। আচ্ছা, তো তার পরবর্তীতে আমার এখানটায় চাকরি হয়ে যায়, স্কুলের শিক্ষকতার আমি চাকরি পেয়ে যাই এবং সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসি। কিন্তু আমার মন তখন ওখানেই পড়েছিল। তো তখন আহ, আমি কি করব, মানে আমাকে পড়াশোনা মানে বাচ্চাদের পড়ানোর সাথে সাথে আমাকে ওয়াইল্ড লাইফ নিয়েও থাকতে হবে, কি করে সম্ভব? তখন দেখলাম পাখি একমাত্র উপায়, যেটা সব জায়গাতেই সবখানেই আছে। তো যেমনি ভাবা তেমনি কাজ।
ওই ব্যাংক লোন টোন করে টোরে সেই তখন থেকে ক্যামেরা শুরু। প্রথম ক্যামেরাটা মা কিনে দিয়েছিলেন, আচ্ছা একটা 70-200 লেন্স আর কোসিনা C1S একটা বডি, সেটা আচ্ছা। বহুদিন আগে রিসার্চের কাজে সেটাই লাগতো। হ্যাঁ হ্যাঁ তো পরবর্তীতে যখন দেখলাম যে বার্ড ফটোগ্রাফির জন্য রিচটা আরো বেটার লাগে, তো হুম, তখন আমরা এই আমাদের পাশেই যে দেশটি আছে নেপাল, হুম, ওখান থেকে হুম। তখন এইসব ইকুইপমেন্ট খুব সহজে পাওয়া যেত। হুম, তো ওইভাবেই ধীরে ধীরে, তো পরবর্তীতে বিভিন্ন সবসময় মানে ইকুইপমেন্ট আপডেট করতে হয়, আগেরটা ছেড়ে দিয়ে নতুন হুম, কিছু হুম, যেতে হয়, তো এইভাবে চলে আসছে। হুম। তাও এটা আজকের কথা না, প্রায় 25 ইয়ার্স। আচ্ছা মানে আমি যতদিন ধরে বেঁচে আছি তার অর্ধেকের বেশি সময়টা নিয়ে চলছে এইসব কাজ আর কি। এইভাবেই আমার আশা, এবং তারপরেই শুরু করি হচ্ছে স্কুল সময়টার বাদ দিয়ে যতটা আমার হাতে সময় আছে, সকালে হোক বিকেলে হোক, সেটা হচ্ছে শিলিগুড়ির আশপাশটাকে এক্সপ্লোর করা। এর পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে শিলিগুড়ি শহরটা, হুম, হুম, এটা আছেই হচ্ছে ইন্দো মালায়ান বায়োডাইভার্সিটি হটস্পট জোনের হুম, মধ্যে। হুম, হুম, আমাদের দুর্ভাগ্য যে এত সুন্দর জোনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমি পরে জানাচ্ছি এইসব বিষয় নিয়ে আমরা কথা হুম, বলবো। হুম, হুম, তো সেই ওটাই আর কি আমার ওই আমার পক্ষে তখন থেকে হুম, যতটুকু সময় ছিল, আমার স্ট্র্যাটেজি তাই ছিল যে হুম। আমার আশপাশটাকে আমি এক্সপ্লোর করব এবং তাদের পেছনে আমি কাজ করব। সেখান থেকে কি ফটোগ্রাফির যে শখটা সেটা উঠে এলো যে যেহেতু আমাকে বাচ্চাদেরকেও পড়াতে হবে, ওয়াইল্ড লাইফ নিয়েও থাকতে হবে, দেন পাখি বা পাখির ছবি তোলাটা একটা আহ, মানে এন্থুর হিসাবে কাজ করতে পারে। ডেফিনেটলি যখন আমি দেখলাম যে আমার হাতে আর রেড পান্ডা নেই, আমি হুম, যখন আর ফুল টাইমার নই যে হুম, একজন রিসার্চার হিসাবে বা ফিল্ড বায়োলজিস্ট হিসাবে, হুম, তখন তো আমাকে সিঙ্গালীলা ছাড়তে হয়েছিল। হুম, তো তখন এইবার বাচ্চাদের পড়ানোর পাশাপাশি যে সময়টুকু আমি পাচ্ছি, তখন এই বার্ড ওয়াচিং জিনিসটার মধ্যে আমি ঢুকে গেলাম। আচ্ছা এবং বার্ড ওয়াচিং এর মজাটা হচ্ছে ওই সময়টা লোকে বাইনোকুলারে পাখি দেখতো, হুম, বা বড় জোর একটা জাস্ট একটা রেকর্ড শট নিয়ে, রেকর্ড শট হ্যাঁ, রাইট। নিয়ে রাখতো যে আইডেন্টিফাই দিস বার্ড হুম, অ্যাজ দিস হুম, দিস হুম, এটা এটা হুম, এটা। কিন্তু আমাদের ভারতবর্ষে আমার তখন মনে হতো যে শুধুমাত্র এতটুকু কেন, এত সুন্দর একটা সাবজেক্ট ফটোগ্রাফির মানে দৃষ্টি দিয়ে যদি আমি দেখি, এত হুম, সুন্দর একটা সাবজেক্ট, এর পিছনে কেন সময় দেবো না, হুম, একে ভালো, এর ভালো করে ছবি তুলবো না কেন। রাইট। কিন্তু যেমনি ভাবা তেমনি কাজ তো আর হয় না, কারণ হুম, পাখি হচ্ছে এমন একটা সাবজেক্ট, ভেরি চ্যালেঞ্জিং। হুম, আর বিশেষ করে আমাদের মতন হ্যাবিটাটে, যেখানে হিমালয়ের ফরেস্টের, হিমালয় বলুন, ডুয়ার্স বলুন, হুম, তরাই বলুন, আমাদের এখানে যে এই যে ভ্যারাইটিস মানে লেভেল অফ ফরেস্ট, বিভিন্ন হুম, ধরনের হুম, যে জঙ্গল, তার যে হ্যাবিট্যাট, তার মধ্যে প্রত্যেক স্কোয়ার ফুটেই হয়তো আলো পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে। তো সেই জন্য চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। আর হুম, এখানকার পাখিরা খুব কালকার, মানে কি বলবো, লাজুক প্রকৃতির হয়। নিজেদেরকে একটু হ্যাঁ, আড়ালে রাখতে আড়ালে পছন্দ করে। হ্যাঁ অসূর্যম স্পর্শা বলে যে কথাটা আমরা বাংলায় বলি না, যে গায়ে সূর্যের আলো পড়লেই হ্যাঁ মানে লজ্জা পেয়ে যায়, হুম, এইরকম প্রচুর পাখি আছে আমাদের এখানে হুম, যারা সূর্যের আলো পেলেই লুকিয়ে পড়ে। হুম, তো সুতরাং এই বিষয়টা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং, টাইম টেকিং, এবং আপনাকে প্রচন্ড প্যাশনেট হতে হবে, ধৈর্য রাখতে হবে, মানে খুব ভালো ফটোগ্রাফি করতে হলে এদেরকে, ওদের ক্ষতি না করে। হ্যাঁ, এই ক্ষতির ব্যাপারটাতেও আসবো। তার আগে যেটা বলতে চাইবো যে এই যে নর্থ বেঙ্গলে আপনি যেটা বললেন যে উম, আমাদের কাছে জিওগ্রাফিক্যালি আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমাদের বায়োডাইভার্সিটিটা অসাধারণ একটা জায়গায় আমরা রয়েছি এবং সেটা খুব মানে ফাস্ট নষ্টও হয়ে যাচ্ছে। তো এইখানে এই মুহূর্তে শিলিগুড়িতে বা শিলিগুড়ির আশেপাশে যে সমস্ত জোনগুলো রয়েছে বার্ড ফটোগ্রাফির জন্য বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য বা ওয়াইল্ড লাইফের থাকার জন্য, এই জোনগুলো তো ফটোগ্রাফির জন্য যাওয়া যেতে পারে, এটা তো মানুষের চিনলই আপনার কাছ থেকে। বলুন সেটা ভারতবর্ষের মধ্যে হোক বা ভারতবর্ষের বাইরে হোক, সেটা তো হুম। চিনলই আপনার হাত ধরে। তো এরকম এক দুটা জোনের গল্প যদি আপনার কাছ থেকে জানতে পারি যে সেটা আগে কেমন ছিল, আপনার হাত ধরে কিভাবে লোকে জানতে পারলো, আর এখন সেখানকার লোকেদের লাইফস্টাইলটা কি। না, বিষয়টা এরকম না যে আমি শুরু থেকে যেতে শুরু হ্যাঁ করেছি, কথাটা সেটা না, হয়তো আমার সমসাময়িক অনেকেই যেতেন, হ্যাঁ কিন্তু ওই যে ফটোগ্রাফির মাধ্যমে সেটাকে দৃষ্টিনন্দন করে তোলা, রাইট লোকের রাইট কাছে আকর্ষণীয় করে হুম তোলা, সেই কাজটা হয়তো আমার হাত দিয়ে হয়েছে। হুম তো যাই হোক, আমি এই মুহূর্তে শিলিগুড়ির যে একটা আমরা একটা ঘোর সংকটের মধ্যে আছি, ভূ রাজনৈতিক মানে অনিশ্চয়তা, বা আমি সেই দিকটা আমি যাচ্ছি না, যে হুম আমরা একটা চিকেন নেক বলে যে এলাকাটায় থাকি, হুম হুম এটার সঙ্গে যেমন ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারটা ভীষণভাবে জড়িত, হুম তার সাথেও এই যে ইন্দো মালায়ান হটস্পট জোনের একটা বড় অংশ শেয়ার করে, একটা সময় তো পুরোটাই শেয়ার করতো এই হুম অংশটা। তো এখন যতটুকু বেঁচে আছে, মনে করুন
মানে 90% নষ্ট হয়ে গেছে, 10% যতটুকু আছে সেটাকে বাঁচানো খুব দরকার। তার মধ্যে একটা ছোট্ট একটা কয়েক স্কয়ার কিলোমিটার একটা ছোট্ট এরকম স্প্যান হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়ি এই আপনার স্টুডিও থেকে মানে ঢিলছোড়া দূরত্ব বলে 1-1.5 কিলোমিটার। হ্যাঁ, 1-1.5 কিলোমিটার। হ্যাঁ। তো এইরকম একটা জায়গা, এই জায়গাগুলো শিলিগুড়ি শহরের পক্ষে একটা সম্পদ। শিলিগুড়ি শহর মানে কি বলবো, তার চারপাশে তো ফুসফুস আছেই, ঠিক আছে, মহানন্দা, তারপর বৈকুণ্ঠপুর, এই জঙ্গলগুলো তো শিলিগুড়ি শহরের ফুসফুস। শিলিগুড়ি শহরকে আমরা যত কলুষিত করছি, আর ওরা চেষ্টা করে যাচ্ছে সেটাকে আবার ফিরিয়ে দেওয়ার, বাতাসে সেই অক্সিজেনটা ফিরিয়ে দেওয়া বা সেটাকে পরিশুদ্ধ করার সেই বাতাসটাকে, এটা একটা মানে ক্রমাগত চলছে। এবং সেই হিসাবে আমরা সৌভাগ্যবান যে আমরা একটা মরুভূমিতে বাস করি না, এইরকম একটা জায়গায় বসবাস করি। কিন্তু আমাদের দায়িত্ব তো আসে যে ফটোগ্রাফি করলাম, বাইরের থেকে লোক এলো, ট্যুরিজম হলো, লোকে উপকৃত হলো, ঠিক আছে, কনজারভেশনের জন্য এটাও প্রয়োজন যে লোকাল লোকজনের লাইভলিহুড না হলে কনজারভেশন সফল করা ভারতবর্ষের খুব কঠিন। কিন্তু আমাদেরকে এইভাবেও দেখতে হবে যে যতটা ন্যাশনাল সিকিউরিটির জন্য আমাদের এই জায়গাটা কনসার্ন, সেরকম এই যে গ্রিন প্যাচ গুলো আছে, ওয়েটল্যান্ড, একটা সুন্দর ওয়েটল্যান্ড, ফুলবাড়ি ওয়েটল্যান্ড, এগুলোকে বাঁচানো বা মানে প্রোটেক্টেড ল্যান্ড হিসাবে ডিক্লেয়ার করাটা খুব জরুরি, ভীষণ জরুরি। কারণ ইয়েলো ব্রেস্টেড বান্টিং এর মতন একটা ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড পাখি গোটা বিশ্বে, যেখানে বিজ্ঞানীরা বলছেন যে 2000টার বেশি মানে ম্যাচিওর মেল নেই, সেখানটায় 25 থেকে 30টা পাখি এখানে ফুলবাড়িতে আসে। ওরা মাইগ্রেট করে আসে উইন্টারে। তো এর থেকে বড় আর মানে উদাহরণ তো দেওয়ার কিছু নেই। আর তাছাড়া তো রেসিডেন্সিয়াল বার্ডস যেগুলো আছে বা উইন্টার মাইগ্রেন্টস যে ডাকসরা আছে, তারা তো আসে। কিন্তু এই যে গোটা শিলিগুড়ি শহরের কলুষিত জল, নোংরা জল ঠিক এই জায়গাটায় যাচ্ছে, মানে আমাদের ফুলবাড়ি ওয়েটল্যান্ড, তার একপাশে বাঁধ, সেই বাঁধ দিয়ে আমরা মহানন্দাকে আটকে সেই জলটাকে ইরিগেশনের জন্য বর্ডার লাইন দিয়ে পাস করছি, যাতে আমাদের দেশের চাষবাসের সুবিধা হয়। আবার একটা ক্যানেল আসছে তেমনি মানে তিস্তা থেকে, সেই জলটাও এখানে আসছে। তো এই যে জলটা, যেই জলটা মহানন্দা শিলিগুড়ি হয়ে ঢুকছে, সেটা যে কি রকম মানে কতটা মানে মারাত্মক বিষাক্ত সেটা বলে বোঝানোর কোনো উপায় নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই পাখিরা আসে, এসে এখানটায় একটা বড় সময় কাটায়, তারপর তারা উইন্টারের পরে ফিরে যায় নিজেদের ব্রিডিং গ্রাউন্ডে, এবং তারা ব্রিডিং এ কতটা সফল হয় এটা একটা বিশাল জিজ্ঞাসার চিহ্ন। কারণ এই একটা দূষিত জলে থাকার পর তাদের ডিমগুলো নিশ্চয়ই হেলদি হবে না। তো এবং তাদের মধ্যে একটা পার্মানেন্ট চেঞ্জেস আসবে। হ্যাঁ, তো একটা সময় দেখুন কিলিং হতো, সেগুলো এখন প্রচুর মানে পরিবেশ সচেতন লোকজন হয়ে গেছে আশপাশের, ওখানে আপনারাও একটা রোল প্লে করেছেন। হ্যাঁ, অনেকেই কাজ এডুকেট করা, যে গুলতি দিয়ে বাচ্চারা একসময় মারতো, সেগুলো তো এখন মারছে। হ্যাঁ, আমি বা আমার মতন অন্য কোনো এনজিও বলুন, যারা এখন অনেকেই আছেন যারা পরিবেশকে ভালোবাসেন, এবং তারা হয়তো কোনো এনজিও খুলে আছেন বা এনজিআই লাইক মি মানে নন গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল হিসাবে কাজ করছেন। এরকম প্রচুর আছেন যারা সেখানটায় রেগুলার কাজকর্ম করেন, সচেতনতামূলক মানে প্রসার করেন, অনেকেই আছেন। সেটা তো একটা দিক গেল, সেটা তো হয় শিকারটাকে আমরা মানে অনেক কমিয়ে নিয়ে এসেছি, 99% শিকার এখানে বন্ধ। কিন্তু ওই যে পলিউশনের ব্যাপারটা, এটাকে করতে গেলে অনেক বড় মানে প্রোগ্রাম রাখতে হবে, আমাদের প্রজেক্ট রাখতে হবে, খুব বড় না। দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা সেটাও আমি বলছি যে উপায়টা কি আছে, একদম সহজ সরল উপায়, যেটা আমাদের মহানন্দার বালাসন যেই জায়গায় মিলল, তার মানে কি একটা বড় শহর, শিব মন্দির এলাকা, আমাদের মাটিগাড়া এলাকা বা শিলিগুড়ি, গ্রেটার শিলিগুড়ি সেলফ মানে কর্পোরেশন এলাকার যত দূষিত জল ওই জায়গা দিয়ে যখনই পাস করছে, ওখানটা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো উচিত। এবং সেটা আমাদের স্টুডিও থেকে বোধহয় 1 কিলোমিটারের মধ্যে, একদম যে রেল গেটটা আছে, মহানন্দা ব্রিজটা আছে, ওইখানে যদি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসে, তাহলে কিন্তু অনেক অংশে কিন্তু আমরা ওই জায়গাটাকে মানে ফুলবাড়ি ওয়েটল্যান্ড, যেখানে প্রচুর পাখির সমাগম হচ্ছে, কিছু এখানকার স্থায়ী পাখি, কিছু যারা বাইরে থেকে আসছে শীতকালে, তাদের যে জীবনযাত্রাটার যতটুকু সময় তারা এখানে কাটাচ্ছে, সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। একদম ডেফিনেটলি। এবং শুধু এইটুক না, শিলিগুড়ির মানুষ কোথাকার জল খায়? এই আমি যদি
বলি যে ঠিক আছে আপনি পাখির কথা ভাবছেন না, ওটা ABCD ভাববে, ওটা আমার ভাবার কথা না, কিন্তু আপনি কোথাকার জল খান, আপনি যদি কর্পোরেশনের জল খান তাহলে কিন্তু আপনি ওই জলটাই খাচ্ছি, রাইট। তো সেটা যদি আরেকবার ফিল্টার হয় আপনি খাবার আগে, সেটা নিশ্চয়ই ভুল কিছু হবে না, সেটা ভালোর জন্যই হবে, সবার ভালোর জন্যই হোক। তো যাই হোক, এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো খুব দরকার। আরো কিছু দেখুন, মানে একটা জায়গাকে যখন প্রোটেক্টেড ল্যান্ড হিসাবে ডিক্লেয়ার করা হয়, তার তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছেই, সেগুলো যারা পলিসি মেকার তারা করবেন। কিন্তু এটা আমি একটা বলতে পারি যে এটা একটা সলিউশন হতে পারে, এবং তাকে খালি প্রোটেক্টেড ল্যান্ড হিসেবে ডিক্লেয়ার করলে হবে না, কারণ আমার যে জলটা ওখানে যাচ্ছে সেটাই তো পলিউটেড, এবং নেচার তো পলিউটেড ওয়াটারকে চেষ্টা করেই মানে পলিউশন ফ্রি করার, বিভিন্ন ভালো ব্যাকটেরিয়া আছে যারা দূষিত জলকে পিউরিফাই করে, কিন্তু তার আগে আমার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো উচিত যাতে ওই কাজটা আরো সহজ হয়। এবং যারা এই যে বিদেশের থেকে যারা আসছে, এই যে মাইগ্রেটরি বার্ডসরা বা রেসিডেন্সিয়াল বার্ডস যারা আছে, বা ওখানে যে মাছগুলো আছে বা জলজ এত সুন্দর একটা ইকোসিস্টেম, সেটাকে বাঁচানোর জন্য একটা খুব দরকার, ভীষণ প্রয়োজন। আমরা ফুলবাড়ি নিয়ে কথা বললাম, আরো একটা জোন আমি জানি যে যেটা এক প্রকার আপনার হাত ধরে আমরা অন্তত চিনেছি, সেটা হলো লাটপাঞ্চার। হ্যাঁ। এক সময় আমি এই জাস্ট পডকাস্টটা শুরু হওয়ার আগেই আপনার সাথে গল্প করছিলাম যে এক সময় লাটপাঞ্চারে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যেত না, এতটাই রিমোট ছিল। আর আজকের ডেটেও লাটপাঞ্চারে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না, এতটা রাশ থাকে, এবং সেখানে ম্যাক্সিমাম যে ভিড়টা থাকে সেটা কিন্তু বার্ড ফটোগ্রাফারদের। তো মানে প্রচুর ভ্যারাইটিস অফ পাখি, এবং যেগুলো মানে আনসিন, যেগুলো আমরা কখনো এখানে আমাদের নর্মাল প্লেনসে তো দেখতেই পাই না, এইরকম প্রচুর পাখি ওখানে আছে। এবং এই যে ডাইভার্সিটিটা, এটা চিনলাম আমরা আপনার হাত ধরে, অন্তত আমরা মানে আমাদের জেনারেশনের যারা ফটোগ্রাফার, অন্তত আমরা আপনার হাত ধরে চিনেছি। তো এই জায়গাটা মানে যখন আপনি প্রথম জানলেন বা যখন আপনি প্রথম যাওয়া শুরু করলেন, সেই সময়কার গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। খুব বেশি দিন আগের কথাও না, বছর 15 আগের কথা হবে, যখন আমি ওইসব এলাকায় যাওয়া শুরু করি। তখনও হোমস্টের কনসেপ্ট কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে সেইভাবে শুরু হয়নি। আমি যদি ওই মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়তাম, তার সঙ্গে ক্যামেরার ব্যাগ, ট্রাইপড এই নিয়ে বেরিয়ে পড়তাম ছুটি ছাটার দিনগুলোতে, এবং কখনো কখনো মানে যেদিন ফিরে এলাম শিলিগুড়িতে ফিল্ড থেকে, সেদিন তো হলো একরকম, আর যখন মনে হতো যে না আজকে চেষ্টা করব কোথাও থাকার, তখন ওই স্লিপিং ব্যাগটাকে বেঁধে নিতাম। আর আমি যেহেতু পাহাড়ে অনেক দিন ছিলাম, তো পাহাড়ের ভাষাটা আমার কাছে বড় সমস্যা নয়, আর পাহাড়ের লোকজনের সঙ্গে মেলামেশা করতেও আমি খুব স্বচ্ছন্দ বোধ করি। তো দিনের শেষে কারো বাড়িতে গিয়ে হয়তো একটু রিকোয়েস্ট করলাম, টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে দিলাম, এই করে তাদের সঙ্গে ওই কনজারভেশন ওয়াক বা ওই এলাকায় কি পাওয়া যায়, কি কি অ্যানিমেল আগে দেখা যেত বা এখন কি আছে বা কি নেই, কেন হয়েছে, এরকম গল্প করতাম নেপালি ভাষায়। তখনও কিন্তু হোমস্টে কনসেপ্ট শুরু হয়নি, আমি সেই সময়কার কথা বলছি। তারপরে দেখুন ওই বাইক নিয়ে ঘুরতে ঘুরতেই ওই রাস্তাতে, মহানন্দার ঠিক উত্তর দিকে পড়ে হচ্ছে লাটপাঞ্চার গ্রামটা। তো লাটপাঞ্চার পৌঁছতে গেলে যে রাস্তাটা আমাদের সেবকের রাস্তার পরেই আসছে হচ্ছে বাদিকে উপরে, বাদিকে উপরে উঠে গেল কালীঝড়া থেকে। তো ওটাও কিন্তু একটা দারুণ মানে এক্সপ্লোরেবল একটা রোড। তো আমি যখনই যেতাম তখনই গা ছমছম করতো, কোনো লোকজন এখনো খুব একটা থাকে না, রাস্তাঘাট তখন অতটা ভালো ছিল না। তো আর যেখানেই পাখি দেখতাম দাঁড়িয়ে পড়তাম, ফটোগ্রাফি করলাম বা দেখলাম তাদের ব্যবহার, আচার আচরণ সবকিছু করলাম বা সাউন্ড রেকর্ড করলাম। তো এই করতে করতে একদিন খুব মজার ব্যাপার হয়েছিল, হঠাৎ গভীর জঙ্গল থেকে মনে হচ্ছে বার্কিং মানে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ উঠে আসছে। আমার একটু খটকা লাগলো, এইরকম জায়গায় নেড়ি কুকুর ডাকছে। হঠাৎ উকিঝুঁকি মারছি, ক্যামেরা রেডি নেই, হঠাৎ দেখলাম একটা হর্নবিল, মানে 7 থেকে 8খানা হর্নবিল, রুফাস নেকড হর্নবিল, এমনি করে ঠিক নিচ থেকে এমনি করে আমার মাথার মধ্যে বেরিয়ে গেল। সেই সময় ক্যামেরাটা রেডি ছিল না। যাই হোক, তারপরে আমি রেকর্ড শট তুলেছিলাম, আর সেগুলো পরবর্তীতে ইন্ডিয়া নেচার ওয়াচ বলে আমাদের তখন অনলাইন একটা প্ল্যাটফর্ম ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের ভারতবর্ষে, অনেক পুরনো, এই সোশ্যাল মিডিয়া আসার আগে কথা। তো ওখানে পোস্ট করেছিলাম। তো ওই ঘটনাটা আমার মনে পড়ে, ঠিক শ্রী রামকৃষ্ণদেবের যেমন ওই একটা চেতনাহীন অবস্থা হয়েছিল কালো মেঘের মধ্যে সাদা বকের ঝাঁক দেখে। তো আমিও সত্যি কথা বলতে ওই জায়গাটার প্রতি আমি তখন মানে পাগলের মতন আকৃষ্ট হই, মানে ছুটি পেলেই ওখানে যাবো। ওটা কি পাখি, ওটাকে আমাকে, ওটার পিছনে আমাকে ছুটতে হবে, ওর
আর আমার সাবজেক্ট জুলজি। হ্যাঁ। তো ওটা ওর আচার আচরণ, কোথায় বাসা বাঁধে, কি খায়, আর এত সুন্দর পাখি, এর ছবি না তুললে নয়। হুম। তো তারপরে টানা 3 বছর ওর পিছনে খেটেছি। হুম। এবং তখন ওখানকার হোমস্টে হুম। ওনার বা গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলা, হুম। বা ইন্টারেস্টেড ছেলে যারা আছে তাদেরকে, আমি তো ফুল টাইমার নই, হুম। আমাকে ওই ফিল্ড স্টাডির জন্য আমি তখন একটা নেস্টিং সাইট পেয়েছিলাম। হুম। তো ওটা স্টাডি করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে রাখতে হলো। হুম। তো সে তখন ওই 11-12 পড়াশোনা করতো। হুম। আর ওকে আমি দিয়েছিলাম, তুমি এইভাবে এই ব্যবহারগুলো নোট করবে। হুম। ওই নেস্টের হোল থেকে কোন কোন খাবার নিচে পড়ছে সেগুলো হ্যাঁ। কালেক্ট করা, সেগুলোকে আইডেন্টিফাই করা, এই রকম। মানে তখন আমি বুঝতাম ওরও পকেট মানির প্রয়োজন হয়। হুম। তো সত্যি কথা বলতে এটা তো একটা মানে হুম। বড় জিনিস। হুম। তো তখন এমনও দিন গেছে যে ওই শিলিগুড়ি থেকে লাটপাঞ্চার যাবো আসবো, ওই যে তেলের খরচটা সেটাও আমাকে মেপে ঝুপে চিন্তা ভাবনা করে চলতে হতো। তা আমি ওকে আমার পকেট থেকে কি দেবো? তখন ইতিমধ্যে কিছু কিছু ভালো ছবি পেতে শুরু করলাম হুম। রুফাস নাইট হর্নবিলের। হুম। এমন না যে রুফাস নাইট হর্নবিল অন্য কোথাও পাওয়া যায় না, হুম। কিন্তু ওই যে ছবিগুলো হুম। যখন আমি অনলাইন প্ল্যাটফর্মে দিতে শুরু করলাম, নেচার ইন্ডিয়া নেচার ওয়াচে, হুম। অনেক বার্ডিং ফ্রেন্ডস যারা আছেন তারা হুম। আমার সঙ্গে যোগাযোগ করলো যে দাদা ये कहाँ पे मिला आपको, हमको भी এটার दिखाओ। কারণ কি যে হ্যাবিটেটটা হুম। অ্যাক্সেসিবল, মানে ক্যামেরার মাধ্যমে হ্যাবিটেটটা অ্যাক্সেসিবল, এটার কারণ কি এটা একটা? অ্যাকচুয়ালি রুফাস নাইট হর্নবিলের রুফাস নাইট হর্নবিল খুব বেশি অ্যাভেলেবেল না। এই লাটপাঞ্জাব থেকে শুরু করে আমাদের একদম অরুণাচল প্রদেশ অব্দি, ভুটান থেকে অরুণাচল প্রদেশ অব্দি এদের বিস্তার। হুম। আর চায়নার তো কিছুটা অংশ এদের আছে। হুম। 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 কিন্তু এত সহজে এটাই তোলার এটাই মতন এটাই জায়গা বলছি যে সেটা হ্যাঁ, হচ্ছে লাটপাঞ্জা। লাটপাঞ্চালে রাইট। মানে ইজি অ্যাক্সেসেবল হুম। জায়গা হচ্ছে লাটপাঞ্জা। হুম। ঠিক আছে? তো তখন লোকে আসতে শুরু করলো আর আমার সাথে আসতে শুরু করলো, এবং আমি তখন ওই বার্ড ট্যুরিজম টুকটাক শুরু করলাম। হুম। এবং টুকটাক শুরু করা মানেই হচ্ছে গ্রামের লোকজনের তখন সবাই কিউরিয়াস হয়ে যাচ্ছে হুম। যে কি হুম। ব্যাপার, কি হুম। হচ্ছে। হুম। 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 আর লোক আমার নিয়ে যে আসছেন, অ্যাসিস্ট্যান্ট ছিল নতুন নতুন পরাগ লোক গুরুং, নিয়ে আসছেন। হ্যাঁ পরাগ গুরুং এর হাতেও তখন টুকটাক হুম। দিতাম আর হুম। ওরই কাকার একটা হোমস্টে, ঠিক হুম। আছে, হর্নবিল হোমস্টে এখন না, হুম। পদম গুরু। হ্যাঁ পদম গুরুং এর, রাইট, হ্যাঁ পদম দাজুর ওখানে গেস্ট হুম। রাখা হতো। হুম। 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 এই করে শুরু। তারপরে আর আমাকে আর কিছু করতে হয়নি। এবার যখনই লোকে ওখানে বুঝলো যে এটা একটা আর্নিং এর একটা ভালো সোর্স, বাকিটা ইতিহাস। বাকিটা ইতিহাস। রাইট। এখন লাতপাঞ্চাল একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, মানে গোটা পৃথিবী থেকে লোকজন আসছে হ্যাঁ এবং তাদের থাকা খাওয়ার কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ওই যে বললাম আপনার হাত ধরে ওই জায়গাটা এখন সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে হোমস্টের কোনো অভাব হচ্ছে না, গাড়ির কোনো অভাব হচ্ছে না। এবং এটা কিন্তু ওই জায়গার লোকাল যে মানুষজন তাদের ফাইন্যান্সিয়ালি একটা বিরাট সাপোর্ট দিয়েছে। ডেফিনেটলি। এবং লাভপাঞ্চারে গেলে আমি যেটা পার্সোনালি ফিল করি যে ওখানকার লোকাল মানুষ যারা, তারা কিন্তু এই ব্যাপারটা অ্যাওয়্যার যে এদেরকে কনজার্ভ না করলে কোথাও গিয়ে আমাদের এই রুজি রুটিটায় প্রবলেম হবে। ডেফিনেটলি। এবং ভারতবর্ষের মতন জায়গায়, প্রত্যন্ত জায়গায় আপনি বা আমি যতই রুলস রেগুলেশন বা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট নিয়ে ফলো করে মানে কপচাই, কারণ ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট তো ওখানেও আছে, হুম। বা ট্যুরিজমও ছিল হুম। চিরকালই, হুম। তো এতদিন তো কারোর কিছু মাথায় আসেনি হুম। তখন। হুম। হুম। যতদিন লাইভলিহুড দিতে না পারবেন হুম। ততদিন কনজারভেশন অসম্পূর্ণ। ঠিক তাই। এখন ওখানটায় কোনো পুলিশকে মোতায়েন করতে হচ্ছে না, ফরেস্ট গার্ডকে মোতায়েন একদম করতে তাই, হচ্ছে না একদম সেই জায়গা তাই। রক্ষা করার জন্য, কারণ লোকালরা তারাই সেই জায়গাকে বাঁচাচ্ছে। মানে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, লাভপাঞ্চারে গিয়ে হয়তো আমরা কোথাও একটা কোনো একটা জায়গায় বসে আছি কোনো একটা পাখির ছবি তোলার জন্য, আমরা হয়তো 2-3 জন আছি ওখানে, আশপাশ দিয়ে হয়তো নর্মাল কোনো ট্যুরিস্ট বা বাইক নিয়ে কেউ যাচ্ছে, তারা হয়তো খুব জোরে কথা বলছে, লোকাল ছেলেরা বলছে জোরে কথা বলবে না, পাখি আছে ওদের ডিস্টার্ব হবে। লোকাল ছেলেরা বলছে কোনো পুলিশ মোতায়েন করতে হচ্ছে না বা কোনো মানে মানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কাউকে থাকতে হচ্ছে না, লোকাল লোকেরা বুঝে গেছে যে আমাদের রুজি রুটির ব্যবস্থা যদি রাখতে হয় এই নেচার থেকে বা ওয়াইল্ড লাইফ থেকে, তাহলে আমাদেরকে এটাকে কনজার্ভ করতে হবে। তো এই যে ওদের মধ্যে যে এডুকেশনটা গেছে, এখানেও কিন্তু মনে হয় আপনাদের কিছুটা রোল আছে। হ্যাঁ, আজকে দেখুন এই যে ওই সময়টা আমি যে খাটনিটা খেটেছিলাম, মানে যে পরিশ্রম আমি করেছিলাম রুফাস নাইট হর্নবিলের পেছনে, তো তাতে ওই জায়গার যেমন উপকার হয়েছে, আমিও প্রচুর কিন্তু পরিচিতি পেয়েছি। মানে তখন রুফাস নাইট হর্নবিল মানেই হচ্ছে দেবপ্রতিম সাহা, একদম। এবং সেটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ না, আমার প্রচুর রুফাস নাইট হর্নবিলের প্রচুর ছবি মানে বিদেশের জার্নালে কভার পেজ হিসাবে
বার্ডিং এশিয়া হুম। বা আমেরিকা, বিভিন্ন দেশে ওই পাখির ছবি তখন ছাপতে শুরু হলো ওই সময়টায়। তো পরবর্তীতে তো বোধহয় কয়েক লক্ষ লোক তার ছবি তুলেছে, আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। কিন্তু ওই যে শুরুটা, ওই যে জায়গাটাকে ইগনাইট করা এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল ওই জায়গাটার জন্য, তারপর আর পিছনে ঘুরিয়ে তাকাতে ওই যে বললাম বাকিটা ইতিহাস। হ্যাঁ, আমরা হর্নবিল নিয়ে কথা বললাম, কিন্তু একটা খুব রহস্যময় পাখিকে আমরা বোধহয় আলোচনা করলাম না, কিন্তু আলোচনা করা উচিত। রেড হেড ট্রোগান, রেড হেডেড ড্রাগন। অসাধারণ দেখতে একটা পাখি। এবং আমার মনে হয় আমি এই পাখির ছবিটা দিয়ে দেবো ভিডিওতে। এই রকম পাখি বোধহয় আমরা সচরাচর দেখি না, এবং ভীষণ লাজুক একটা পাখি। সেই রেড হেড ট্রোগান অন্তত আমার পরিচিতি আপনার হাত ধরে, মানে আমি রেড হেড ট্রোগানের প্রথম ছবি দেখেছি আপনার কাছে, দেখে মানে স্তম্ভিত হয়ে গেছি যে এটা মানে কি দেখলাম আমি। এত সুন্দর পাখিও আছে আমাদের থেকে মাত্র এক দু ঘন্টা জার্নি করলে যে জায়গা, সেখানে এত ভারতবর্ষে সুন্দর পাখি প্রচুর লোক আছে। আছে যারা বার্ড ফটোগ্রাফি শুরু করেছিল দেবপ্রতিম সাহার ছবি দেখে। তা আমি গর্ব করছি না, কিন্তু এটা না, এটা ফ্যাক্ট, এটা হ্যাঁ, ফ্যাক্ট। হ্যাঁ। সেটা অনেকে অস্বীকার করতে পারেন, সেটা তাদের জায়গা। হুম। কিন্তু আমি বুঝতাম একটা সময় হুম। ওই যে সোশ্যাল মিডিয়ায় যে মানে ইয়েটা ছিল, হুম, হুম, মানে রাশটা ছিল যে হুম। দেবপ্রতিম সাহার ছবি, হুম, দেবপ্রতিম সাহার হুম, ছবি। হুম, হুম, তো মানে জিনিসগুলো মানে ম্যাগনিফাইং হয়ে গেছে, মানে হুম। খুব তাড়াতাড়ি। ইনফ্যাক্ট বিষয়টা। আমি আমি আরেকটা- নিজেও কখনো ভাবিনি হ্যাঁ। যে ভারতবর্ষে কোনোদিন এত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কিন্তু তাও একটা বড় অংশ ছিল যারা হুম। টাইগার ফটোগ্রাফি, টাইগার ফটো, টাইগার এলিফ্যান্ট। বার্ড ফটোগ্রাফি এত লোকে করবে হ্যাঁ। এটা ধারণায় ছিল না। এবং তার ফলে তো এই যে ফটোগ্রাফিক ইকুইপমেন্ট বিক্রেতারা, তারা তো প্রচুর লাভবান হয়েছে, একদম প্রচুর একদম, লাভবান একদম, হয়েছে। একদম। হ্যাঁ। আপনি শিলিগুড়িতেই দেখুন কতগুলো ক্যামেরা, মানে ক্যামেরা বা লেন্সের দোকান, কতগুলো লাস্ট 5 বছরে কতগুলো বড় বড় দোকান হয়েছে। ডেফিনেটলি। তার কারণ ইউজার বেড়েছে। আগে যেটা হতো যে শুধুমাত্র ধরুন যে ওয়েডিং ফটোগ্রাফির জন্য যে ইকুইপমেন্টস গুলো প্রয়োজন সেগুলোই ম্যাক্সিমাম একটা সময় এরকম ছিল, আমি নেপাল থেকে জিনিস কিনেছি, হ্যাঁ। কখনো সিঙ্গাপুর থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনাতে হয়েছে জিনিসপত্র। সেগুলো আপনি এখন শিলিগুড়িতে বলবেন রেডি স্টক। রেডি স্টক, মানে ভাবা যায় না। আপনার সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়, আমি রংটংয়ে নর্মালি পাখি এক্সপ্লোর করছিলাম কোথায় কি আছে না আছে। সেই সময় আসাম থেকে একজন ফটোগ্রাফার এসেছেন রংটংয়ে, এবং এসে আমার সঙ্গে পরিচয় হলো, আমার সঙ্গে কথা বলছেন। ভদ্রলোক বাংলায় কথা বলতে পারেন না, উনি আমার সঙ্গে হিন্দি এবং ইংলিশে কমিউনিকেট করছিলেন, এবং আমাকে বলছিলেন যে आप देवप्रतिम शाह को जानते हो क्या? सर उनका फोटोज देख के ही शुरू किया है, बट पर्सनली उनके साथ जान पहचान नहीं है। এবং অদ্ভুতভাবে কোইন্সিডেন্টালি সেই সময় আপনার বাইকটা ওখান দিয়ে যাচ্ছে, আপনাকে দাঁড় করানো হলো। মানে ওই যে ভদ্রলোক ছিলেন রুবুল সাইকিয়া, আপনার সঙ্গে বোধহয় পরিচয় আছে এখন, উনি ওই দিন আপনাকে প্রথম দেখলো, এবং উনি প্রচন্ড খুশি যে আমি দেবপ্রতিম সাহার ছবি দেখে নর্থ বেঙ্গলে ছবি তুলতে এসেছি, এবং এসে দেবপ্রতিম সাহার সঙ্গে দেখা হয়েছে। আমি খুশি যে আমার সঙ্গে প্রথম দেখা হয়েছে। সেই ছবিটাই আমার কাছে রয়েছে এখনো অব্দি ডকুমেন্ট হিসেবে। তো এইভাবে কিন্তু আপনার ছবি লোককে ইনফ্লুয়েন্স করেছে। ইনফ্লুয়েন্সের জায়গায় যদি আসি, একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি, যে আপনি যে সময় ফটোগ্রাফি শুরু করেছেন সেই সময় ফটোগ্রাফিটা করতে গেলে প্রপারলি ফটোগ্রাফিটাকে শিখতে হবে, সময় দিতে হবে। বাট আজকের ডেটে সেটা অনেক ইজি। তার জন্য আমাদের কাছে অনেক উন্নত মানের ক্যামেরাস বা লেন্স রয়েছে, এবং কয়েক লাখ টাকা খরচা করলেই তারা একটা টেলিফোটো লেন্স এবং একটা ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছে, এবং বাকির ছবি তোলাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। এটা একদিকে যেমন ভালো, এটার একটা মানে ডার্ক সাইডও রয়েছে। কি সেটা? আমি যেটা ফিল করেছি, বাকিটা আপনার কাছ থেকে শুনবো, যে যেহেতু পাখির ছবি তোলাটা এখন অনেক ইজি হয়ে গেছে, XYZ সকলেই বার্ড ফটোগ্রাফার হতে চাইছে, বার্ডস বা ওয়াইল্ড লাইফ সম্বন্ধে না জেনে তাদেরকে একদম। কি করলে তারা ডিস্টার্বড হবে না, বা কি করলে তাদের মেটিং সিজনটা স্পয়েল হবে না, কারণ খুব অল্প সময়ের জন্য তাদের মেটিং সিজনটা থাকে। এই সমস্ত ইনফরমেশন না নিয়েই তারা কিন্তু একটা ক্যামেরা, একটা লেন্স কিনে নিয়ে তারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চলে যাচ্ছে, এবং যার ফলে অনেকটা ডিস্টার্বড হচ্ছে। তো এটাই আপনার কি মতামত এই বিষয়ে? দেখুন, মানে এগুলো কি বলবো, মানে আমি আমি যেটা নিজে বিশ্বাস করি বা যে মানসিকতা নিয়ে যে নীতি নিয়ে এইসব কাজ শুরু করেছিলাম, তার মধ্যে আমার মেইন গোল থাকতে হচ্ছে কনজারভেশন। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা তো আর্ট আর সাইন্টিফিক ডকুমেন্টেশন, ওটা একটা বাই প্রোডাক্ট। ওটা বাই প্রোডাক্ট। ওটার একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে, যে যে কোনো জিনিস, সুন্দর জিনিস আর্টিস্টের চোখ দিয়ে তুমি দেখো, এবং লোকে সেটা দেখলে যাতে সেই সাবজেক্টের প্রতি তার তোমার একটা আকর্ষণ হয়। যে লোকটা কোনোদিন আগে দেখেনি সেই ছবিটা দেখে তার হৃদয়ে একটা, তার প্রতি একটা আরতি জাগবে, যে না আরো দেখার খিদাটা খিদেটা জন্মায়, যে এই জিনিসটা আমাদের এখানে আছে, একে বাঁচাতে হবে। এর প্রতি একটা সিম্প্যাথেটিক একটা দৃষ্টিভঙ্গি থাকা, যে না এর ক্ষতি করা যায় না এই জিনিসটা, এটা আমার প্রথম লক্ষ্য। আচ্ছা, তারপরে তো সাইন্টিফিক ডকুমেন্টেশন, এটা তো একটা আছেই। তো সেই জন্য আমার
গোটা ফটোগ্রাফিটাকে আমি ভাবতাম 70% হচ্ছে রিসার্চ ওয়ার্ক। মানে যেহেতু আমি এক্সপ্লোরার, আমি জানি না এখানে কি কি পাচ্ছি, আমি সময় দিচ্ছি ফিল্ডে, দিনের পর দিন যাচ্ছি, মাসের পর মাস, বছরের পর বছর, গিয়ে কোনো কিছুকে ডকুমেন্ট করছি, তাকে স্টাডি করছি, তার হ্যাবিটাট কি খায়, কি দেয়, কিভাবে মেটিং করে, তার বিভিন্ন কলগুলো কিরকম, এইসব মানে বিহেভিয়ারাল বায়োলজিটাকে স্টাডি করা, তার সঙ্গে সঙ্গে ভালো ছবির অপেক্ষা। এটা হচ্ছে মেইন গোল। এটা হচ্ছে অনেক কঠিন রাস্তা, কিন্তু সহজ রাস্তাটা কি? আজকে ওই জিনিসটার পর যখন এই যে ট্যুরিজমটা এলো, তখন তো এই ট্যুরিজম মানে কি, ট্যুরিজমের টুল হচ্ছে গাইড, সবচেয়ে বড় টুল হচ্ছে গাইড, এবং এটা হয়ে গেছে এখন গাইডেড ফটোগ্রাফি ট্যুর। আপনি বাইরে থাকেন, আপনার হাতে সময় খুব কম, কর্পোরেট সেক্টরের লোক বা যেই সেক্টরের মানুষই হন, আপনি 7 দিনের জন্য এলেন, আপনার গাইডকে বলে দিলেন যে ভাই আমার এই পাখির ছবি লাগবে, একদম রেস্টুরেন্টে মেনু সিলেক্ট করার মতো। হ্যাঁ, এবং সে গাইড নিয়ে গেল, কিছু বার্ড কল প্লে করে দিল, সে জানে কোথায় কি পাওয়া যায়, দেখিয়ে দিল, ছবি তুললো, গেস্ট খুশি। কিন্তু বিষয়টা অনেক সহজ। আমি মানছি এটাতে ট্যুরিজম হচ্ছে, আর্ন হচ্ছে, ভালো কথা, কিন্তু কখনো কখনো মনে হয় যে এই জিনিসটা না, মানে যখন শিকার করতো মানুষ, ট্রফি হান্টিং করতো, তখন যে আনন্দটা ছিল, একটা বার্ড ফটোগ্রাফি এটা দেখাটাও তো একটা অ্যাডভেঞ্চার, ওর মধ্যে অ্যাডভেঞ্চার ছিল, এর মধ্যেও অ্যাডভেঞ্চার আছে। তো তখন কখনো মনে হয় যে না, মানে দুটো যেন আমার গুলিয়ে যাচ্ছে, যে এই লোকগুলোর হাতেই যদি আবার যদি সেই মানে ট্রফি হান্টিং এর সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তো এরা ট্রফি হান্টিং এ নেমে পড়বে। মানে কনজারভেশন বা স্টাডি এগুলো কোনো গোল নাই। তো সেই জন্য আমি চাইবো যারা দর্শক আছেন, যারা শুনছেন, এথিক্যাল ফটোগ্রাফি, বার্ড ফটোগ্রাফি, আমার সাবজেক্টকে ভালোবাসতে হবে, সাবজেক্টকে ডিস্টার্ব করে তার ক্ষতি করে ফটোগ্রাফি করা না। সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বড় যেটা বলি, আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে নেস্টিং ফটোগ্রাফি, নেস্টে থাকলে পাখিকে তুলতে খুব সুবিধা, তখন তার মা বাবা বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য ভীষণ সাহসী হয়ে যায়, যে এই পাখিটা ভীষণ লাজুক, তাকে হয়তো মানে দেখাই যায় না, সে তখন ভীষণ বোল্ড হয়ে যায় প্রোটেকশনের জন্য, বাচ্চার প্রোটেকশনের জন্য, তখন সে লোকের সামনেই যাতায়াত করে বাচ্চাকে খাবার দাবার এবং বারবার বেরিয়ে আসবে। এই অ্যাডভান্টেজটা লোকে যেমন নেয়, তখন হয়তো বোঝে না সে তার কত বড় ক্ষতি করছে। ঠিক, হ্যাঁ, তার ইম্যাচিওর ওই চিকগুলো হয়তো বাসাটাকে ওপেন করে দিল, যে আলো আসছে না, আমি ছবি তুলবো, খাওয়ানোর ছবি তুলবো, দারুণ হবে ফ্রেমটা, ওপেন করে দিল। তার ফলে তার যে প্রিডেটর যারা আছে, মনে করুন তাদের কাছেও তো ওপেন হয়ে গেল। তো তার মানে আমি কত বড় ক্রাইম করলাম, আমি পাখি চুরি করলাম না, তাকে মারলাম না, কিন্তু মারার ব্যবস্থাটা করে দিলাম। তো এগুলো ওয়াইল্ড লাইফ অ্যাক্টের মধ্যে আসে, এগুলো পানিশেবল অফেন্স, সত্যি কথা বলতে। তারপর মনে করুন এই রাতের বেলা যেগুলো নিশাচর পাখি, আমি দেখলাম ডকুমেন্টেশনের জন্য, ঠিক আছে, নাইট সাফারি অনেক জায়গাতেই চলে, লিগালি ইললিগালি, আমি সেই সব প্রশ্নে যাচ্ছি না, সেই সব তর্কে যাচ্ছি না। তো যখন এরকম নিশাচর পাখিদের দেখানো হয়, তখন গাইড হয়তো তাকে একবার বা দুবার, অবশ্যই তখন তো আলো তো লাগবেই, আলো ছাড়া ওই টর্চ ছাড়া তো দেখাতে পারবে না, একবার দুবার হয়তো দেখি তো ক্ষান্ত হওয়া যায় যে ভাই গ্রুপ অফ পিপল আছে, যার যার ক্লায়েন্ট আছে, গেস্ট আছে, সবাই মিলে একসঙ্গে এটাকে দেখো, যে আমি 10 সেকেন্ড আমি আলোটা জ্বালবো, 15 সেকেন্ড আলোটা জ্বালবো। তখন ওই যারা পাখিটা দেখতে আসছে, গাইডের উপর প্রেসার ক্রিয়েট করে, না আরো আমার ভালো ছবি হয়নি, এবং একজন গাইড এরকম হয়তো আরো 10 জন আছে, প্রত্যেকে 1 মিনিট করে দিলেও 10 মিনিট ধরে পাখিটাকে ওটা টলারেট করতে হচ্ছে। এবার নিশাচর পাখি মানে কি, এটার পিছনে যে সায়েন্সটা আছে, নিশাচর পাখিদের চোখ তো কড়া আলো সহ্য করতে পারে না, সেই জন্য তারা দিনের আলোতে বেরোয় না। ঠিক তাই, তাদের রেটিনায় যে ছবিটা তৈরি হয় সেটা হচ্ছে অল্প আলোতে, ঠিক আছে, রড কোষ আর কোন কোষ। তো এই যে অল্প আলো সংবেদী কোষগুলো, তার মধ্যে আমি যদি টর্চের আলো ফেলি, তো ইট বিকামস ব্লাইন্ড ফর ফিউ মিনিটস। তো তখন আপনি একটু সরে আসেন, ঠিক যেমন আমরাও যদি কোনো কড়া আলোর দিকে তাকাই, তাহলে আমাদের যে অনুভূতিটা হয় কড়া সূর্যের, তার চেয়ে অনেক গুণ বেশি ওদের হয়। একই জিনিস হয় কিন্তু আরো বেশি সময়, কারণ আপনি এটাকে বাধ্য করছেন। রাইট। তখনও কি হয়, বেশ কিছুক্ষণের জন্য ব্লাইন্ড হয়ে যায় সে, তার ফলে কি হয়, তার যে ন্যাচারাল যে হান্টিং প্রসেস সেটাতে বাধা হচ্ছে। তার উপর আরেকটা জিনিস, ওর যদি কোনো প্রিডেটর থাকে, ওর কাছে ওপেন হয়ে গেল,
এবং সে তো ওই পাখিটা তো নজর চোখে দেখতে রাখছে, পাচ্ছে হ্যাঁ, না, নজর রাখছে তখন ওকে ধরে নিয়ে গেল, আপনি তো চলে গেলেন ফিল্ডের থেকে, তারপরে সে থাকলো, বেঁচে থাকলো না মরে গেল, মানে আমি সরাসরি মারলাম না, কিন্তু হ্যাঁ। মারার ব্যবস্থাটা তো করে দিলাম। এই জিনিসগুলো এথিক্যাল বার্ডিং নয়, এগুলো আনএথিক্যাল। তো এইসব জিনিসে রুলস অ্যান্ড রেগুলেশনস মানে আসা উচিত। আবার দেখুন, রুলস অ্যান্ড রেগুলেশনস পড়েই তো সবকিছু হয় না, এবার যে নিজেদের কাজটা নিজেদের করছে অ্যাওয়ারনেস আসতে হবে। নিজেকে অ্যাওয়্যার হতে হবে যে আমি মানে একটা শুধুমাত্র কিছু ভালো শর্টস নিয়ে আসবো ফেসবুকে বা ইনস্টাগ্রামে, সেগুলো দিয়ে প্রচুর প্রশংসা কুড়াবো, সেটাই একমাত্র গোল না হয় কি করে ওই প্রজাতিটাকে বাঁচানো যায়, বা কি করে ওকে একটা এমন হ্যাবিটেট দেওয়া যায় যেখানে ও আনডিস্টার্বড ভাবে কি করে ফটোগ্রাফিটা করা যায়, সেটা আমার মনে হয় লক্ষ্য আমাকে হওয়া উচিত। সবকিছুই ভাবতে হবে, আমাকে বার্ড ট্যুরিজমও চালাতে হবে, তার সঙ্গে ওদেরকেও বেঁচে থাকতে দিতে হবে, হুম। এবং তার কনজারভেশন প্রসেসটাও দরকার। হুম। মানে সাস্টেইনেবল ট্যুরিজম, এটা সাস্টেইনেবল হতে হবে। এমন না যে সেই সেই গল্পের মতন যে সোনার হাঁস, মানে ডিম পাড়ে সোনার ডিম, হাঁস তার পেট কেটে দিলাম শেষ হয়ে গেল। তো আমাকে যদি ওই সোনার ডিম যদি রেগুলার পেতে হয়, তাহলে আমাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ওয়ে অফ ট্যুরিজমে ভাবতে হবে। একদম মানে ট্যুরিজম, দিস ইজ নট টেররিজম, নট ইকো টেররিজম। আমরা অনেক ক্ষেত্রেই করেছি, নর্থ বেঙ্গলে এরকম প্রচুর ভুল হয়ে গেছে, যেগুলো ইকো ট্যুরিজমের জায়গায় ইকো টেররিজম হয়ে গেছে, ঠিক। সেগুলো শুধরানোর দরকার। হ্যাঁ, আমি নতুন সরকারের কাছে এটাই আবেদন করব, একদম। এই জিনিসগুলো রেকটিফাই করা প্রয়োজন। এবং আমার আরো আবেদন রাখবো যে আমার ঠিক পাশের যে আরেকটা রাজ্য আছে আসাম, এই আসামে প্রত্যেক বছর বেশ কয়েকটা করে নতুন নতুন জায়গা প্রোটেক্টেড এরিয়া হিসাবে ডিক্লেয়ার হচ্ছে, হয় ন্যাশনাল পার্ক, নাহলে স্যাংচুয়ারি, নাহলে রিজার্ভ ফরেস্ট। ওয়াই নট ইন বেঙ্গল? আমার এখানে কেন নেই? আমার এখানে তো আরো বেশি দরকার। আমার এখানে জনসংখ্যার চাপ আরো বেশি, যতটুকু জায়গা আছে সেগুলোকে বাঁচানো, সেগুলোকে প্রোটেক্টেড ল্যান্ড হিসেবে ডিক্লেয়ার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং তার সঙ্গে করিডোর মেনটেন করা। নাম দিচ্ছি আমি এলিফ্যান্ট করিডোর, একটা জঙ্গল থেকে আরেকটা জায়গায়, সেটার যদি কনফ্লিক্ট যদি আমাকে কমাতে হয়, এবং শুধু সেটা তো এলিফ্যান্ট কনফ্লিক্ট মানে করিডোর হিসেবে সীমাবদ্ধ থাকবে না, সেটা বাকি সবাইকেই সাপোর্ট দেবে। ঠিক। তো এই জিনিসগুলো আমি চাইবো নতুন সরকারের কাছে, এগুলো আমার নর্থ বেঙ্গল সব জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট। একদমই। আমার বিশ্বাস যে আজকের পডকাস্টের মাধ্যমে আপনার এই বার্তাটা কোথাও না কোথাও গিয়ে পৌঁছবে, এবং কোথাও না কোথাও গিয়ে হয়তো তাদেরও মনে হবে যে হ্যাঁ সত্যি আপনি যে সলিউশনগুলো দিলেন ভীষণ প্র্যাকটিক্যাল, এবং কোথাও না কোথাও গিয়ে হয়তো এটা কাজেও লাগতে পারে। তো আজকের এই পডকাস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। সবচেয়ে বড় যেটা, আমি জানি না যারা পডকাস্ট দেখছে তারা কতটা আনন্দ পেয়েছে, সবচেয়ে বেশি আনন্দ বোধহয় আমি পেয়েছি। কারণ যাকে দেখে বার্ডিং করা শুরু, বা যার ছবি দেখে একসময় ফ্যাসিনেট করতাম যে এই রকম ছবি কবে তুলতে পারবো, আজকে তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা তার সাথে বসে গল্প করতে করতে জানলাম। তো আমার কাছে ভীষণ একটা বলতে পারেন যে ইমোশনাল পডকাস্ট। আর একটা কি হয়, আমাদের যেগুলো আগ্রহের বিষয় সেগুলো নিয়ে কথা বলতে না ভালো লাগে। তো আজকের এই পডকাস্টটা যদি আমাদের 30 মিনিট 40 মিনিট না হয় 3 ঘন্টাও হয়, আমার তো কোনো অসুবিধা নেই, মানে চলতে থাকুক। কিন্তু সময়ের একটা সীমাবদ্ধতা আমাদের রয়েছে, তাই আজকের এই পডকাস্টটা আমরা এখানেই শেষ করব। কিন্তু মানে খিদেটা থেকে গেল, আগামী কোনো এপিসোডে আপনাকে আমরা আবার আমন্ত্রণ জানাবো, আবার আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো। খুব ভালো লাগলো আমার তোমার সঙ্গে কথা বলে, এবং আমার চিন্তাটা শুধু আমার মধ্যেই থাকবে সীমাবদ্ধ সেটা নয়, আর আমি আগ বাড়িয়ে লোককে বোঝাতে যাব সেটাও সম্ভব নয়। ঠিক। কিন্তু এই পডকাস্টটা একটা এত সুন্দর মাধ্যম যেখানে 10টা লোকের মধ্যে কাছে পৌঁছানো যায়। ঠিক। 10টা লোকের মধ্যে একজনের মধ্যেও যদি ওই চিন্তাগুলো মাথায় ঘোরাফেরা করে, একদম। এবং যারা পলিসি মেকার তাদের কান অবধি যদি পৌঁছায় এবং সেটা যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমি ভাববো যে আমার জীবন সার্থক। ঠিক আছে, আমি আমার জীবনটাকে দেখুন, মানে আমি হয়তো ওরকম হার্ডকোর কনজারভেশনিস্ট না, কারণ আমি একটা আলাদা একটা জবের মধ্যে আমি আছি। ঠিক। হ্যাঁ, আমার রুজি রুটিটা আলাদা, তো আমি ফুল টাইমার নই। কিন্তু আমার প্রচুর এখানে এনজিও করে, নর্থ বেঙ্গলের পরিবেশ নিয়ে কাজ করে ভাইয়েরা আছে, যারা ফুল টাইমার, এবং আরো অনেক এরকম সমস্যা আছে যেগুলোকে খুব সহজে সমাধান করা যায়। তুমি চাইলে পরবর্তীতে আমরা আবার এইসব নিয়ে বসতে পারি। একদম সেই সময় আমরা এই সমস্যা এবং তার সমাধানগুলো নিয়ে আলোচনা করব। একদম। তো আপনারা যারা আজকের এই এপিসোডটি দেখলেন, আমার বিশ্বাস আপনাদের এই পডকাস্টটি ভীষণ ভালো লেগেছে, এবং যদি আপনার মনে হয় যে এই পডকাস্টের যে ইনফরমেশনগুলো আমরা পেলাম সেটা আপনার পরিচিত কারোর জন্য প্রয়োজন হতে পারে, তাহলে এই পডকাস্টটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। দেখতে থাকুন টেড বাই দ্য ডগস। ধন্যবাদ।